গল্পবাদ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আবার একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে ফিরে এসেছি। আজকের গল্পটির নাম রসময়ীর রসিকতা। গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। গল্প পাঠে অর্পণ, ব্রততী, সুস্মিতা ও পূর্ণিমা। গল্পের সূত্রধর আমি ব্রততী। গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে গল্পটা শুরু করা যাক। ক্ষেত্রমোহনবাবুর 18 বছরব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সাথে যুদ্ধবিগ্রহ ও সন্ধি করতে করতেই কেটেছে। এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায়ই দেখা যায় না। ক্ষেত্রমোহনের বয়স এখন 40 বছর, স্ত্রী রসময়ীর বয়স 30। রসময়ী এর নাম যে রেখেছিল বলিহারি তার প্রতিভা। তবে রসও তো অনেকগুলি আছে কি না, এই ক্ষেত্রে রৌদ্ররস। ক্ষেত্রমোহন একজন বাংলা নবিশ মুক্তার। হুগলিতে থেকে বেশ 2 পয়সা উপার্জন করেন। বাড়ি তার হুগলিতে না, জেলার মধ্যে কোনো এক পল্লী গ্রামে। তবে কয়েক বছর হলো হুগলিতে নিজের বাড়ি করে তিনি এখানে বাস করছেন। দুঃখের বিষয়, এ পর্যন্ত ক্ষেত্রমোহনের কোনো সন্তান হয়নি। স্ত্রীর যেরূপ বয়স, আর হবার ভরসাও নেই। অনেক দিন থেকে তার মাসি পিসি সবাই মিলে আরেকবার বিয়ে করবার জন্য তাকে অনুরোধ করেছেন। ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাই, কিন্তু রসময়ীর ভয়ে এ পর্যন্ত এ বিষয়ে কোনো রূপ চেষ্টা চরিত্রীর করতে সাহস করেননি। ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লবের সৃষ্টি করে ক্ষেত্রমোহনকে 2 দিন বাড়ি ছাড়া করল। অবশেষে নিজে তার বাপের বাড়ি হালি শহরে চলে গেল। ক্ষেত্রমোহন তখন সাহস করে বাড়ি ফিরে এলেন এবং প্রতিজ্ঞা করলেন রসময়ীর আর মুখদর্শনটি করবেন না, অন্য কোথাও বিয়ে করবেন। এ বাড়িতে রসময়ীকে আর ঢুকতে দেবেন না, এই শেষ। হালিশহর গ্রামটি হুগলির অপর পারে, মাঝখানে গঙ্গা। চৌধুরী পাড়ায় রসময়ীর বাপের বাড়ি। অনেক দিন হলো তার বাবা মা দুজনেই গত হয়েছেন। এখন সে বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তার 2টি ছোট ভাই নবীন ও সুবোধ বাস করে। নবীন কাঁচরাপাড়ার কারখানায় কাজ করে। সুবোধ স্কুল ছেড়ে এখন বাড়িতেই বসে আছে, এখনো কিছু জোটেনি। 1 মাসের ওপর সময় রসময়ী হালি শহরে থেকে গেল। আগে এরকম হলে 2-4 দিন বা বড়জোর 1 সপ্তাহ হলে দাঁতে দাঁত চেপে ক্ষেত্রমোহন এসে উপস্থিত হতেন এবং কত সাধ্য সাধনা করে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেন। কিন্তু এবার সেই নিয়মের ব্যতিক্রম দেখে রসময়ী কিন্তু চিন্তিত হয়ে পড়ল। পাড়ার একজন ছেলে প্রত্যেকদিন নৌকো করে গঙ্গা পার হয়ে হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়তে যেত। সেই ছেলেটি গ্রামে প্রচার করে দিল ক্ষেত্রমোহন বাবুর বিয়ে, দিন স্থির হয়ে গেছে। এই কথা শুনে রসময়ীর দিদি বিনোদিনী একদিন বিকেলে ছেলেটিকে বাড়িতে ডেকে আনলেন। তাকে সন্দেশ ও রসগোল্লা খেতে দিয়ে বললেন, বাবা, শুনলাম নাকি আমাদের ক্ষেত্রর আবার বিয়ে করছে, এ কথা কি সত্যি? ছেলেটি বলল, হ্যাঁ সত্যি বই কি, আমাদের ক্লাসে সুরেশ বলে একটি ছেলে পড়ে, চুচুড়ায় তার মামার বাড়ি, তারই মামাতো বোনের সঙ্গে বিয়ে। হ্যাঁ, ঠিক জানো? জানি বই কি, সুরেশই তো আমাকে বলেছে, দিন স্থির পর্যন্ত হয়ে গেছে। তার মামার নাম কি? নাম হরিশ্চন্দ্র চাটুর্যে, জজ আদালতে কাজ করেন। তাদের বাড়িতে তুমি চেনো বাবা? হ্যাঁ চিনি বই কি, সুরেশের সঙ্গে কতবার গেছি। কত বড় মেয়ে? এই আমাদের বয়সই হবে। ছেলেটির বয়স এই 13 মতন। কেমন দেখতে? তা বেশ সুন্দর। বিনোদিনী কিছুক্ষণ চিন্তা করলেন, শেষে বললেন, আচ্ছা, কাল একবার আমাদের 2 বোনকে সে বাড়িতে নিয়ে যেতে পারো বাবা? কেন? তাদের একবার মিনতি করে বলে করে দেখি। বিয়ে হলে আমার বোনটিরও সুখ হবে না, তার মেয়েও জলে পড়বে। কাল একবার আমাদের নিয়ে চলো। কখন? এই খাওয়া দাওয়ার পরে। আমার স্কুল কামাই হবে যে।
একদিনের জন্য মাস্টারের কাছে ছুটি চেয়ে নিও এখন। আমি বরং তোমায় একটি টাকা দেব, ঘুড়িলাটাই এসব কেনো। ছেলেটি খুবই আগ্রহের সঙ্গে নিজের সম্মতি জানালো। পরদিন বেলা 11টার সময় দুই বোনকে সঙ্গে নিয়ে ছেলেটি চুঁচুড়া যাত্রা করল। গঙ্গা পার হয়ে ঘোড়ার গাড়ি ভাড়া করে মাধবীলতায় হরিশবাবুর বাড়ি গিয়ে উপস্থিত হলো। খিড়কি দরজার সামনে গাড়ি এসে দাঁড়ালো। রসময়ী বলল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি গাড়ির ভেতরে বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখাটা করে আসি। বলে দুজনেই গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে ঢুকে গেল। সে বাড়ির মেয়েরা কেউ তখন স্নান করছে, কেউ খেতে বসেছে, কেউ বা খাবার শেষ করে উঠোনে বসে চুল শুকোচ্ছে। হঠাৎ দুজন ভদ্র ঘরের অপরিচিতা স্ত্রীলোককে বাড়িতে ঢুকে আসতে দেখে একজন সবিস্ময়ে বলে উঠল, তোমরা কার আগা? বিনোদিনী বলল, আমরা হালি শহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। স্ত্রীলোকটি সন্দিগ্ধভাবে বলল, এইসো, বসো। দুজনে বারান্দায় উঠে বসল। তারপর বলল, বাড়ির গিন্নি কোনটি? একজন প্রৌঢ়াকে দেখিয়ে সকলে বলল, ইনিই গিন্নি। গৃহিণী বললেন, তোমরা কি মনে করে এসো বাচ্চা? বিনোদিনী বলল, তোমাদের মেয়ের নাকি বিয়ে? গৃহিণী বললেন, হ্যাঁ, আমার ছোট মেয়েটির বিয়ে কবে? এই 20 মাঘ দিন স্থির হয়েছে। পাত্রটি কে? ক্ষেত্রমোহন চক্রবর্তী হুগলিতে মোক্তারি করেন। হ্যাঁ, সতীনের ওপর মেয়ে দিচ্ছ বাছা? গৃহিণীর বিস্ময় প্রতি কথায় বেড়ে চলেছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী বলল, চিনি নে আবার, খুব চিনি, আমাদের গ্রামেই তো বিয়ে করেছে। গৃহিণী বললেন, হ্যাঁ, সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রীকে পরিত্যাগ করেছে। রসময়ী এতক্ষণ চুপ করে বসে সব শুনছিল। তার মনের রাগ ক্রমশই বাড়ছিল। এই কথা শুনে হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো, চোখ দুটো লাল হয়ে উঠল। বিনোদিনী জিজ্ঞেস করল, কেন পরিত্যাগ করেছে কিছু শুনেছ গা? শুনেছি সে মাগি নাকি বড় দজ্জাল। শোনা মাত্র রসময়ী তড়াক করে লাফিয়ে উঠল। বারান্দার কোণে ছিল একগাছা ঝাঁটা। নিমেষের মধ্যে সেটা দুই হাতে করে গৃহিণীর ওপর সপাসপ মারতে আরম্ভ করল। সঙ্গে বলতে লাগলো, কেন? হ্যাঁ কেন? আর কি মরবার জায়গা পেলে না? হ্যাঁ, জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের অন্য পাত্র জুটলো না গো? জুটলো না? এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোক কিছুক্ষণের জন্য হতবাক হয়ে রইল। তারপর মহা গণ্ডগোল আরম্ভ হলো। অল্প বয়স্কা মেয়েরা দৌড় দিয়ে ছুটে কেউ খাটের নিচে, কেউ সিন্দুকের আড়ালে লুকোলো। বাড়ির ঝি বসে বাসন মাজছিল। সে বাসন টাসন ফেলে, ওরে, খুন করলে, খুন করলে রে! সেপাই, ও সেপাই, এই পাহাড়েওয়ালা! বলে ঊর্ধ্বশ্বাসে ছুটে রাস্তায় বের হয়ে গেল। বাড়ির অন্য মেয়েরা এসে রসময়ীকে ধরে ফেলল। রসময়ী তখন গৃহিণীকে ছেড়ে দিয়ে তাদের ওপর কিল চড় ঘুষি নিক্ষেপ করতে লাগলো। কারো কাপড় ছেড়ে দিল, কারো চুল ছেড়ে দিল, কাউকে খামচে দিল, কাউকে আবার কামড়েও দিল। হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, মেরেই ফেলবো, সব কটাকে মেরেই ফেলবো আজ। কোনাটি গেল কোথায়? কোনাটি, তাকে একবার বের করো না। চোখ দুটো গিলে দিয়ে যাই, নাকটা কেটে দিয়ে যাই, আর দাঁতগুলো ভেঙে দিয়ে যাই। বিনোদিনী এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। ক্রমে সদর দরজায় লোক হই হই করতে লাগলো। তখন সে বলল, রসময়ী, থাম থাম, ক্ষমা দেবন, খুব হয়েছে, চল চল, বাড়ি চল, বাড়ি চল। ঝি ছুটে বাড়িতে ঢুকে বলল, ওগো, যেতে দিওনি, থানায় খবর দিয়ে এসেছি, দারোগা আসছে। এবার পুলিশের নাম শুনে রসময়ী বলল, দিদি, চল চল
চল দিদি চল। ঝি বলল, যাবে কোথায়? দারোগা আসুক তবে যেও। বলে 2-3 জন মহিলা রসময়ীকে ধরতে এগিয়ে এলো। রসময়ী এক লাফে উঠানের কোণ থেকে একটা আঁশবটি সংগ্রহ করে মাথার ওপর সবেগে ঘোরাতে লাগলো। খুন চেপেছে, আমার খুন চেপেছে, সবাইকে খুন করে ফাঁসি যাব, এই বলে দিলুম। এই দেখে সমস্ত মহিলারা মাগো! বলে ঘরে ছুট দিয়ে দরজা বন্ধ করে দিল। পাহারাওয়ালা, এই পাহারাওয়ালা, আসামি পালায়। বলে চিৎকার করতে করতে ঝি আবার রাস্তায় বের হয়ে গেল। রসময়ী তখন দিদির সাথে খিড়কি দরজা দিয়ে বের হয়ে গাড়িতে উঠে বলল, তাড়াতাড়ি চলো। বলা বাহুল্য, হরিশ্চন্দ্রবাবু ক্ষেত্রমোহনকে কন্যাদান করলেন না। তার গৃহিণী বললেন, সে খুনে মেয়ে মানুষ, বিয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে। তুমি অন্য জায়গায় চেষ্টা করো বাপু। পরদিন কাছারিতে গিয়ে হরিশবাবুর মুখে ক্ষেত্রমোহন সকল কথা শোনার পর রাগে তার সারা শরীর জ্বলতে লাগল। কাছারি বাড়ি থেকে ফিরে হাত মুখ ধুয়ে ভেতরে বসে ক্ষেত্রবাবু তামাক খাচ্ছিলেন। এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ী এসে ঢুকল। কয়েক মুহূর্ত নির্বাক হয়ে ক্ষেত্রমোহনের দিকে চেয়ে রইল। সেই ধরনের চাহনি, যে চাহনিতে আগে মুনি ঋষিরা লোককে ভস্ম করে ফেলতেন। ক্ষেত্রবাবু বললেন, কি মনে করে? রসময়ী অসম্ভব সংযমের সাথে উত্তর দিল, একটা শ্রাদ্ধের জোগাড় করতে। তার 2 ঠোঁট রাগে কাঁপছিল। তামাক টানতে টানতে ক্ষেত্রমোহন বললেন, শ্রাদ্ধটা কার? হরিশ চাটুর্যের মেয়ের আর মেয়ের মায়ের। তাহলে 2টো শ্রাদ্ধ বলো। এটার সঙ্গে নিজেরটাও সেরে নিলে হয় না? সেইটা হবে না এখন। বুড়ো বয়সে বিয়ে করছো নাকি শুনলাম। হুঁকোটা নামিয়ে একটু উত্তেজিতভাবে ক্ষেত্রমোহন বললেন, করছি তো, করবো না কেন? তোমার ভয়ে নাকি? রসময়ী চিৎকার করে হাত নেড়ে বলল, করো না, করো, করে একবার মজাটাই দেখো না। কি করবে? কি তুমি কি করবে? হ্যাঁ, এই এমন কিছু না, আঁশবটি দিয়ে সে মেয়ের নাকটা কেটে দেবো আর বুকে একখানা 10 মণ পাথর চাপিয়ে দেব। হ্যাঁ, আর তোমার নাকটা কানটা কেউ যদি কেটে দেয়? এসো না, কাটো, কাটো না, তুমি কাটো না হয়। বলে রসময়ী নিজের কোমরে 2 হাত দিয়ে ঝুঁকে নিজের মুখটি ক্ষেত্রমোহনের ভীষণ কাছে সরিয়ে আনল। স্ত্রীর এই রকম বিনয় দেখে ক্ষেত্রমোহন আবার হুঁকো তুলে নিয়ে আপন মনে টানতে লাগলো। ঝুঁকে থেকে যখন ক্লান্তি মনে হলো, রসময়ী তখন নিজের মুখ সরিয়ে নিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো। বলল, তাহলে আঁশবটিতে শান দিয়ে রাখি গে, সম্বন্ধটা পাকা হলে খবর দিও। চুপি চুপি যেন আবার শুভকর্মটা সেরে ফেলো না। হ্যাঁ। ক্ষেত্রমোহন বললেন, তুমি না মরলে আর বিয়ে করছি না, মরবে কবে? এই কথা শুনে রসময়ী বিদ্রূপের স্বরে হা হা করে হেসে উঠল। বলল, আমি মরবো কবে জিজ্ঞাসা করছো? রশি বামনি এখনই মরছে না গো, তার এখনো অনেক দেরি, বিস্তর বিলম্ব। তোমার বিয়ে করবার বয়স যাবে, বুড়োর থুত্তুরে হবে, যখন আর কেউ তোমায় মেয়ে দিতে রাজি হবে না, তখন গিয়ে আমি মরবো। দাম্পত্য রসালাপ এই পর্যন্ত এগিয়েছে। বাইরে তখনই একটা গাড়ি থামাবার শব্দ হলো। রসময়ী বলল, তবে সেই কথাই রইল, এখন তবে আসি। দিদি ও পাড়ায় তার জায়ের বাড়ি গিয়েছিল, ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যাই। বলে রসময়ী বেরিয়ে গেল। এই কথার পর 6 মাস কেটে গেছে। রসময়ীর গর্ব সফল হলো না। সে এখন মৃত্যুশয্যায় শায়িত। খবর পেয়ে ক্ষেত্রমোহনবাবু হালি শহরে গেলেন। চিকিৎসার কিছুই ত্রুটি রইল না, কিন্তু রসময়ী বাঁচল না। গঙ্গা তীরে নিয়ে গিয়ে ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করলেন। আশ্চর্য সংসারের মায়া।
যে এত কষ্ট দিয়েছে তার জন্যও ক্ষেত্রমোহন ঝরঝর করে কাঁদলেন সেদিন। আরও 6 মাস কেটে গেল। ক্ষেত্রমোহনের আশেপাশের বন্ধুবান্ধবরা নানা জায়গায় পাত্রীর খোঁজে ব্যস্ত হয়ে পড়লেন। অবশেষে হুগলির কাছে একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল। ক্ষেত্রমোহন স্বয়ং গিয়ে দেখে এলেন। মেয়েটি ডাগর, দেখতেও ভালো। আরও বিশেষ ব্যাপার, মেয়ের পিতা একটি বড় জমিদারের নায়েব। ওদিককার মামলা মোকদ্দমাগুলি এই সূত্রে ক্ষেত্রমোহনবাবুর করায়ত্ত হবে, এতে আর কোনো সন্দেহ রইল না। কন্যার পিতা রজনীকান্ত ঘোষাল ইংরেজি লেখাপড়া জানা ব্যক্তি। বিয়ের কথাবার্তা পাকা হলো। বরের খুড়োমশাই গ্রাম থেকে এসেছেন। আগামীকাল আশীর্বাদ। সকালে অফিস ঘরে বসে 2-4 জন মক্কেলের সঙ্গে মুক্তারবাবু কথাবার্তা বলছেন। খুড়োমশাই একখানি বঙ্গবাসী হাতে ঘরের কোণে বসে তামাক সেবন করছেন। এমন সময় ডাক পিয়ন এলো। ক্ষেত্রমোহন বাবুর হাতে একটা চিঠি দিয়ে গেল। খামের ওপর হাতের লেখার দিকে চোখ যেতেই ক্ষেত্রমোহনের মাথা ঘুরে গেল। 2-4 বার চোখ রগড়ে বারবার খামখানার শিরোনাম পরীক্ষা করতে লাগলেন। কাছে এনে দূরে সরিয়ে নানানভাবে দেখতে লাগলেন। অবশেষে কাঁপা কাঁপা হাতে চিঠিটি খুললেন, আর পড়ে তার মুখ বিবর্ণ হয়ে গেল। মক্কেলদের বললেন, আচ্ছা তোমরা এখন যাও, আজ তো সকাল সকালই কাছারি যাব, সেখানেই বাকি কথা হবে ক্ষণ, তোমরা এখন যাও। মক্কেলরা চলে গেলে খুড়োমশাই বললেন, চিঠি এলো ক্ষেত্তর? জড়ানো কণ্ঠে ক্ষেত্রমোহন বলল, আগে হ্যাঁ। কোথাকার চিঠি? তাই তো ভাবছি। ক্ষেত্রমোহনের মুখ এবং কণ্ঠস্বরের বিকৃতি লক্ষ্য করে খুড়োমশাই উঠে এলেন। তখন ক্ষেত্রমোহন চিঠিটা দ্বিতীয়বার পড়ছেন। তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হয়েছে, চোখ ঠেকেছে কপালে। খুড়োমশাই তাড়াতাড়ি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার কি? আরে কোনো দুঃসংবাদ নয় তো? ক্ষেত্রমোহন চুপচাপ চিঠিটি খুড়োমশায়ের হাতে দিলেন। তিনি চিঠি নিয়ে চশমা খুঁজে চোখে পড়লেন। জানালার কাছে দাঁড়িয়ে খুড়োমশাই চিঠিটি পড়তে লাগলেন। সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের মেজেন্ডা কালি দিয়ে লেখা। ওপরে জায়গার নাম নেই, তারিখ নেই, শুধু নিচে লেখা এই, শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণাম পূর্বক নিবেদনাঞ্চ বিশেষ। তোমার মতিশ্চন্ন ধরিয়াছে, মনে করিয়াছ রসময়ী মরিয়াছে, বিপদ কি আছে, এইবার বিবাহ করিব। আমি মরিয়াছি বটে, কিন্তু তাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনে করিও না। বাড়ির সম্মুখে যে বড় বটগাছ আছে, তাইতে আমি আজকাল বাস করিতেছি। তুমি কি করো, কোথায় যাও, সমস্তই আমি সেখানে বসিয়া দেখিতেছি। রাত্রিরে গাছ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার শয়ন ঘরে যাই, তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়াই। এক একবার ইচ্ছে করে গলাটা টিপিয়া দিয়া তোমাকেও আমার সঙ্গী করি। আমার এখানে বড় একলা বোধ হয়। আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে। আমার গায়ের মাংস চামড়ার কিছুই নাই, খালি হাড় আছে, তাও সাদা নয়। গঙ্গা তীরে আমাকে যে পোড়াইয়াছিলে, তাইতে হাড়গুলো কালো কালো হইয়া গিয়াছে। যা হোক, নিজের রূপ বর্ণনা নিজের মুখে শোভা পায় না। বিবাহ করিও না, করিলে তোমার ললাটে অশেষ দুর্গতি লেখা আছে। চিঠিটি পড়ে খুড়োমশাইয়ের মুখ কালো হয়ে এলো। ভয় ভয় স্বরে জিজ্ঞেস করলেন, এ হাতের লেখা কার, চিনতে পারছো ক্ষেত্তর? খুব চিনি, এ তারই হাতে লেখা। অন্য কেউ জাল করেনি তো? ভগবানই জানেন। খুড়োমশাই কাছের চেয়ারে বসে পড়লেন। কিছুক্ষণ ছাদের কড়িকাঠের দিকে চেয়ে বললেন, জয় রাম সীতারাম, জয় রাঘব, রাম 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 রাম, জয় রাম জয় রাঘব। খুড়োমশাইকে
এই অবস্থায় দেখে ক্ষেত্রমোহনের আরও ভয় হলো। বললেন, আচ্ছা খুড়োমশাই, ভূতে কি কখনো চিঠি লেখে? খুড়োমশাই বললেন, ভূত বলতে নেই, ভূত বলতে নেই, অপদেবতা বলো, জয় রাঘব, রামচন্দ্র। দুজনেই নির্বাক। অবশেষে খুড়োমশাই বললেন, দেখো, কারোর বদমাইশি নয় তো, এমনটা তো হতে পারে। অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে, কিন্তু এরকমটা তো কখনো শোনা যায়নি। আচ্ছা, বৌমার হাতের লেখা আগের চিঠিপত্র কিছু আছে? লেখাটা মিলিয়ে দেখলেই তো হয়। ক্ষেত্রমোহন বললেন, পুরনো চিঠি আছে বই কি, বলে বাড়ির মধ্যে ঢুকে 4-5খানা বের করে আনলেন। খুড়োমশাই চশমার কাঁচ দুখানি কোঁচার কাপড়ে ভালো করে মুছে নিলেন। পরে চিঠিগুলি নিয়ে অত্যন্ত সাবধানে হাতের লেখা মেলাতে লাগলেন। অবশেষে সেগুলি টেবিলের ওপর ফেলে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, একই হাতের লেখা তো। খামখানা উল্টে পাল্টে দেখতে লাগলেন। 1 পয়সার 6খানা সাধারণ সাদা খাম, তাতে 1খানা 2 পয়সার টিকিট সাঁটা। ক্ষেত্রমোহনের হাতে খামটি দিয়ে বললেন, কোথাকার ছাপ দেখো তো। ক্ষেত্রবাবু বাংলানবিশ মোক্তার হলেও ইংরেজি ছাপার অক্ষর পড়তে পারতেন। ছাপ পরীক্ষা করে বললেন, এটা হুগলির ছাপ, আর কালকের তারিখ। খুড়োমশাই চুপ করে বসে রইলেন। মাঝে মাঝে কেবল অস্ফুট স্বরে বলতে লাগলেন, জয় রাম, জয় রাম, শ্রীরাম সীতারাম, জয় রাম। কাছারির বেলা হয় দেখে মোক্তারবাবু স্নান করে খেতে বসলেন, কিন্তু কিছুই খেতে পারলেন না। রান্নাঘরের বারান্দায় যেখানে তিনি বসে খাবার খেতেন, সেখান থেকে বটগাছটার ওপরের অংশটা দেখা যায়। খান আর মাঝে মাঝে সেই গাছটার দিকে চেয়ে দেখেন। একসময় গাছের একটা ডাল খড়খড় করে নড়ে উঠল, আর যেন হাসির শব্দও শোনা গেল। ক্ষেত্রমোহন বাবুর আর খাওয়া হলো না। উঠে পড়লেন, হাত মুখ ধুয়ে বেরিয়ে এসে বটগাছটার দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। 2-3টি কাঠবেড়ালি ডালে ডালে পরস্পরকে তাড়া করে ফিরছে। গোটা কতেক কাক উঁচু ডালে বসে জাতীয় সঙ্গীত গাইছে। এটা ছাড়া আর কিছু দেখতে পেলেন না। সেদিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রমোহনের শোয়ার ঘরে খুঁড়ো ভাইপো বসে কথা বলছেন। দিনের বেলায় খুঁড়োমশাই দরজার বাইরে এবং ভেতরের দেয়ালময় রাম নাম লিখে দিয়েছেন। আজ দুজনেই একই খাটে শোবেন। বালিশের তলায় একখানি কীর্তিবাসী রামায়ণ রাখা হবে এবং ঘরে সমস্ত রাত আলো জ্বলবে। এই বন্দোবস্ত মোটামুটি হয়ে গেছে। ক্ষেত্রমোহন বললেন, তাহলে খুড়োমশাই কি করা যায়? বিয়েটা কি বন্ধ করে দেওয়া হবে নাকি? খুড়োমশাই বললেন, আমি তো তার আর দরকার দেখছি নে। যদি কোনো উপদ্রব হয়? খুড়োমশাই কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, ভয়ের কোনো কারণ দেখি নে। ওই যে বলেছে, ইচ্ছে করে তোমার গলাটা টিপে দিই। তা পারবে না, হাজার হোক স্বামী তো বটে। আর যে বলেছে বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি হবে। অশেষ দুর্গতি হবে তার মানে এই নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ওর মানে বোধহয় এই যে বেশি বয়সে বিয়ে করলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয়, তাও হয়তো তোমার ভাগ্যে থাকবে। ক্ষেত্রমোহনবাবু চুপ করে রইলেন। মনে ভয়ও যথেষ্ট আছে, অথচ বিয়ে করবার লোভটিও সম্বরণ করা তার পক্ষে অসাধ্য। পরদিন আশীর্বাদ হয়ে গেল, কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক চিঠি পেয়েছেন সে কথাও রাষ্ট্র হতে খুব একটা দেরি লাগল না। নায়েব রজনীবাবুরও কানে ক্রমে একথা পৌঁছল। বলেছি আগেই যে তিনি ইংরেজি জানা ব্যক্তি। শুনেই হা হা করে হেসে উঠলেন, বললেন, ভূত
এই বিংশ শতাব্দীতে ভূত বিশ্বাস করতে হবে? উফ বাবা ক্ষেত্র। বিয়ের দিন স্থির হয়ে গেছে 8ই ফাল্গুন। আর 5 দিন মাত্র বাকি। উভয় পক্ষ থেকে সমস্ত আয়োজন চলছে। বিকেলে বৈঠকখানায় ক্ষেত্রমোহন কয়েকজন বন্ধু বান্ধব সহ বসে আছেন। এদের মধ্যে একজন সরকারি উকিল, নাম মনোহর বাবু। লোকটির বয়স 40 পার, চোখে সোনার চশমা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মুখে প্রচুর গোঁপদাড়ি, হাতে বড় বড় নখ। এক কথায় লোকটি থিওজফিস্ট। ক্ষেত্রবাবু ভৌতিক চিঠিখানা পাওয়ার খবর জানার পর থেকেই মনোহরবাবু তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা স্থাপন করে নিয়েছেন। উল্টো দিকে একজন সদ্য যুবক, নাম সুরেন্দ্রনাথ। ইনি এলএ ফেল করা শিক্ষিত মুক্তার, বিস্তর ইংরেজি উপন্যাস পাঠ করেছেন। সুরেন্দ্রনাথ বললেন, ক্ষেত্রবাবু, একটা কথা আমার মনে হচ্ছিল। অনেক উপন্যাসে পড়া গেছে একটা দুর্ঘটনা ঘটে গেলে যেমন রেলে কলিশন বা নৌকোডুবি বা আর কিছু, সকলেই মনে করে উমুক লোকটা মরে গেছে, মৃত্যুর চাক্ষুষ সাক্ষীরও অভাব নেই, কিন্তু বইয়ের শেষের দিকটাতেই দেখা গেল বেঁচে আছে। তাই আমার মনে হয় আপনার স্ত্রী এখনও বেঁচে আছেন, নয় এই চিঠি জাল। কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এই চিঠি তারই হাতের লেখা, জাল নয়। সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন বিশ্বাস করা ছাড়া আর উপায়ন্তর নেই। কারণ এই বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারা যায় না। থিওজফিস্ট উকিলবাবুটি এটি শুনে বললেন, কেন মশাই, বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারেন না কেন? নবীন মুক্তারবাবু বললেন, কারণ আমি কখনো দেখিনি। শুনে মনোহরবাবু বিজ্ঞভাবে হেসে বললেন, সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো দেখেছেন? না, দেখিনি। তিনি আছেন বলে বিশ্বাস করেন তো? করি। তার কারণ আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে, তার 10-20খানা ছবিও দেখেছি। কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা আজ পর্যন্ত কাউকেই বলতে শুনলাম না। সবাই বলে, খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছি যে তারা স্বয়ং ভূত দেখেছে। মনোহরবাবু তার দাঁড়ির মধ্যে লম্বা লম্বা নখওয়ালা আঙুলগুলি চালাতে চালাতে বললেন, আপনি বললেন হাজার হাজার লোকে সম্রাটকে দেখেছে, তেমনি হাজার হাজার লোক অশরীরী আত্মাকে প্রত্যক্ষ করেছে। আপনি বললেন যে সম্রাটের 10-20খানা ছবি দেখেছেন, তেমনি 10-20খানা ভূতের ছবিও আমি আপনাকে দেখাতে পারি। যদি দেখতে চান একদিন আমার বাড়িতে যাবেন। আমার একখানা বইয়ে কেটি কিংয়ের ছবি আছে। প্রথম চার্লসের সময় কেটি কিং নামে একটি মেয়ে জীবিত ছিলেন। 16 বছর বয়সে তার মৃত্যু হয়। গত শতাব্দীর মাঝামাঝি সময় আমেরিকা ও ইউরোপের নানা স্থানে অনেক শিয়সে কেটি কিং স্থূল শরীর ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। তার নাড়ি পরীক্ষা করা হয়েছে, তার শরীরে ছুরি ফুটিয়ে দিয়ে দেখা হয়েছে, ঠিক মানুষের মতো রক্তপাত হয়। তার ফটোগ্রাফ পর্যন্ত তোলা হয়েছে। ফটোগ্রাফ থেকে এই ছবি আমার বইতে আছে। আসবেন, দেখাবো। সুরেন্দ্রবাবু একটু হেসে বললেন, আপনারাও যেমন ভালো মানুষ এইসব বিশ্বাস করেন। আরে ভূতবাতিদের কত জোচ্চুরি ধরা পড়েছে তার হিসেব নেই। কেটি কিংয়ের দেহে ছুটি ফুটিয়ে রক্তপাত হয়েছে, এইটা আপনি বিশ্বাসযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করলেন, তাই তো? আমার তো মনে হয় ঠিক উল্টোটা। ছুরি ফোটালে রক্ত না পড়তো, অথচ শরীরী মানুষ একটা দাঁড়িয়ে রয়েছি দেখছি, তাহলে বরং বিশ্বাস হতো এটা বাস্তবিক মানুষ নয়। এই ক্ষেত্রে দেখুন, ভূত তিনি বাড়ির সামনেই বটগাছে থাকেন। চিঠি যখন লিখতে পারেন তখন অনায়াসেই মূর্তি গ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারতেন, কিন্তু তা না করে খাম, কাগজ, কালি, কলম সংগ্রহ করবার কষ্ট স্বীকার করলেন। এইটুকু থেকে এইটুকু চিঠিখানি টেবিলের ওপর রেখে গেলেই হতো।
তা না করে 1 মাইল দূরে পোস্ট অফিসে গেলেন পোস্ট করতে, আবার 2 পয়সা খরচা করে টিকিটও কিনতে হলো। মশাই, ভৌতিক জগতে পয়সা যদি এতই সস্তা হতো তাহলে না হয় সেখানে গিয়েই প্র্যাকটিস শুরু করি। মনোহর বাবু একটু বিরক্তির সাথে বললেন, মশাই, জিনিসটা হাসি তামাশার নয়, বুঝলেন? এসব গভীর বিষয়। অনেক চর্চা, অনেক আলোচনা না করে এই বিষয়ে মতামত প্রকাশ করা উচিত নয়। ভৌতিক জগতের থেকে ডাকি চিঠি আসা এই প্রথম নয়। হিমালয় থেকে মহাত্মারাও মাঝে মাঝে ডাকি চিঠিপত্র লিখে থাকেন। এমন সময় বাইরে শব্দ উঠল। বাবু, চিঠি আছে। পর মুহূর্তে ডাকপিয়ন প্রবেশ করে ক্ষেত্রমোহন বাবুর হাতে একখানা চিঠি দিয়ে দিল। চিঠিটি হাতে নিয়েই ক্ষেত্রমোহন বাবুর চক্ষু স্থির। বললেন, মশাই, আবার সেই চিঠি। চিঠি খুলে পাঠ করে সেটি সকলের সামনে ফেলে দিলেন। থিওজফিস্ট বাবু অতি আগ্রহের সঙ্গে সেটি কুড়িয়ে নিয়ে পাঠ করলেন। শেষে নবীন মুক্তার বাবুটির হাতে সেটি দিলেন। পত্রটি এই রকম: শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণামপূর্বক নিবেদনাঞ্জ বিশেষ। এত সাহস তোমার, আশীর্বাদ পর্যন্ত হইয়া গিয়াছে। তুমি মনে করিয়াছ আমি তোমাকে যে পত্র লিখিয়েছিলাম তা ফাঁকা আওয়াজ? রশি বামনি তেমন মেয়ে নয়। আমি মানা করা সত্ত্বেও বিবাহ করিবে? এখনো সাবধান হও, এই দুর্মতি পরিত্যাগ করো, নহিলে একদিন গভীর রাত্রে তুমি যখন ঘুমাইয়া থাকিবে, বট গাছ হইতে নামিয়া তোমার বুকে একখান 10 মনের পাথর চাপাইয়া দেব। ঘুম আর ভাঙিবে না। রসময়ী। একে একে সকলে চিঠিটি পড়লেন। পড়ে স্তম্ভিত হয়ে বসে রইলেন। শিক্ষিত মুক্তার বাবুরও মুখ শুকিয়ে গেল। তাও তিনি মন থেকে সংশয় দূরে রেখে বললেন, আচ্ছা ক্ষেত্রবাবু, আরেকবার ভালো করে লেখাটা পরীক্ষা করে দেখুন দেখি। মানে আপনার স্ত্রীর হাতের লেখাই তো, না কোনো জায়গায় কোনো সন্দেহজনক তফাৎ আছে? ভালো করে দেখুন। ক্ষেত্রবাবু বললেন, না, কোনো সন্দেহ নেই। শুধু হাতের লেখার মিল হলেও বা সন্দেহ করতাম, কিন্তু তার যেখানে যেখানে যে যে বানান ভুলটা চিরকাল হয়ে এসেছে, এই চিঠিতেও তাই। সে চিরকালই শ্রী শ্রী এক জায়গায় আর দুর্গা একটু তফাতে লিখত। এই 2খানা চিঠিতেও তাই। তাছাড়া চিঠিতে এমন সব কথাবার্তা রয়েছে যা সে জীবিতকালে মুখে সব সময় ব্যবহার করত। সকলে নিস্তব্ধ হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর সুরেন্দ্রবাবু গলা ঝেড়ে জিজ্ঞেস করলেন, তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন? ক্ষেত্রবাবু বললেন, হ্যাঁ, ছিলাম বই কি। সঙ্গে সঙ্গে ঘাটে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। চিতার ওপর তার দেহ রাখবার পর আপনি তার আর মুখ দেখেছিলেন? দেখিনি আবার, আমি নিজেই তো মুখাগ্নি করেছি। ওহে, তুমি যা ভাবছো তা নয়, কোনো ভুল হয়নি। নতুন মুক্তার বাবু তখন ঘাড় হেঁট করে বসে রইলেন। একজন বলল, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরেশিও, দ্যান আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলোসফি। হে হোরেশিও, স্বর্গে এবং মর্তে এমন অনেক জিনিস আছে যার বিষয় তোমার দর্শন বিজ্ঞান স্বপ্নেও অবগত নয়। আরেকজন বললেন, তা তো বটে, তা তো বটে। ধরুন আমাদের দেশে, শুধু আমাদের দেশেই বলি কেন, সকল দেশেই আদিকাল থেকে যে একটা বিশ্বাস প্রচলিত আছে যে ভূত বলে একটা জিনিস আছে, তার কি কিছুই ভিত্তি নেই? সরকারি উকিলবাবুটি বললেন, শুধু অন্ধবিশ্বাসের কথা নয়, গত 50 বছরের মধ্যে ইউরোপ, আমেরিকায় ভূতের অস্তিত্ব নিঃসন্দেহে প্রমাণ হয়ে গেছে। একসময় বৈজ্ঞানিক শ্রেষ্ঠ টিন্ডাল পর্যন্ত ভূতকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। এখন আর শিক্ষিত সমাজে সেই ভাব নেই। সন্ধে হয়ে গিয়েছিল। সেদিনকার মতো সভা ভঙ্গ হলো। সেই বট গাছের তলা দিয়ে যেতে যেতে সুরেন্দ্রবাবুরও
গাটা যেন ছমছম করতে লাগলো। খুঁড়ো মশাই কোথায় বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যের পর বাড়ি ফিরে এসে দ্বিতীয় চিঠিটির কথা শুনে বললেন, দেখো ক্ষেত্তর, ব্যাপারটা ক্রমেই কিন্তু গুরুতর হয়ে দাঁড়াচ্ছে। বিয়েটা এখন না হয় বন্ধই রাখা যাক। আমার মতে বছর শেষ হলেই ওই গয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো, ও উদ্ধার হয়ে যাবে। বছর শেষ হতে তো আর বেশি দেরি নেই, আর মাসখানেক হলেই হয়ে যায়। তখন নির্বিঘ্নে শুভকর্মটি শেষ করা যাবে ক্ষণ। ক্ষেত্রবাবু বললেন, তা বেশ, এটা কিন্তু ভালো কথা। কন্যার পিতাকে বলে বিয়ের দিন পিছিয়ে দেওয়া হলো। নিমন্ত্রণ পত্র সমস্ত ফেরত নিয়ে নেওয়া হলো। গয়ায় শ্রাদ্ধ সেরে এসে ক্ষেত্রবাবু বিয়ে করবেন, এটাই সকলকে জানানো হলো। ক্ষেত্রবাবুর হাতে একটা বড় জালিয়াতি মোকদ্দমার তদবিরের ভার রয়েছে। এবার সেটা শেষ না হলে ক্ষেত্রবাবু গয়া যেতে পারছেন না। ফরিয়াদি পক্ষের সাক্ষীদের সমস্ত দিন ধরে তালিম দিতে হচ্ছে। মোকদ্দমার আগের দিন সন্ধেবেলা কাছারি থেকে ফেরবার সময় রসময়ীর তৃতীয় চিঠিটা ক্ষেত্রবাবুর হাতে এলো। তাতে অন্যান্য কথার সঙ্গে লেখা আছে, শুনিলাম নাকি গয়ায় আমার পিণ্ডি দিতে যাইতেছ। ভাবিয়াছ বুঝি পিণ্ডি দিলেই আমি উদ্ধার হইয়া যাইব? কখন স্বচ্ছন্দ বিবাহ করিবে? হ্যাঁ, গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে ছোরা বসাইয়া দিব। ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হলো না। কাছারির পোশাকেই মনোহরবাবুর বাড়ি গিয়ে তাকে চিঠিটি দেখালেন। মনোহরবাবু চিঠি পড়ে বললেন, ওহো, এ যে বড়ই বিপদ দেখছি। বিয়ে করার চিন্তাভাবনা তো তাহলে আপনাকে পরিত্যাগ করতে হবে ক্ষেত্রবাবু। ক্ষেত্রবাবু বললেন, আচ্ছা মশাই, এই অশরীরী আত্মা মানুষের বুকে ছুরি বসিয়ে দিতে পারে? মানে আপনাদের থিওজফি শাস্ত্রে কি বলে? মনোহরবাবু একখানা মোটা বই আলমারির থেকে নামিয়ে একটা পাতা খুলে বললেন, এ সম্বন্ধে থিওজফি শাস্ত্রের মত হলো এই মুক্ত আত্মাগণ সাধারণত অশরীরী, কিন্তু কখনো কখনো তারা নিজেকে মেটেরিয়ালাইজ অর্থাৎ জড় দেহ সম্পন্ন করে থাকেন। তাদের এমন ক্ষমতা আছে যে বাতাস থেকে, গাছপালা থেকে, মাটি থেকে, এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে আবশ্যিক পদার্থগুলি সংগ্রহ করে নিজ নিজ দেহ ধারণ করেন। সুতরাং সেই অবস্থায় বুকে ছুরি বসিয়ে দিতে পারাটা খুব একটা আশ্চর্যের বিষয় নয়। আর এও বিবেচনা করুন না যে হাত কলম ধরে চিঠি লিখতে সক্ষম, সেই হাত ছুরি ধরতে পারবে না কেন? ক্ষেত্রমোহনবাবু কিছুক্ষণ চিন্তা করলেন। শেষে বললেন, দেখুন, এই চিঠিগুলো জাল কিনা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে। আমি বলি কি, এই যে কলকাতায় হাতের লেখার বিশারদ থাকেন না, আমাদের দায়রার মোকদ্দমা সাক্ষী দিতে আসছেন, একবার তাকে দিয়ে চিঠিগুলো পরীক্ষা করলে হয় না? থিওজফিস বাবুটি ক্ষেত্রমোহনের এই সন্দেহ দেখে মনে মনে বেশ বিরক্ত হলেন। প্রকাশ্যেই বলে ফেললেন, তা যদি আপনার ইচ্ছে হয় পরীক্ষা করাতেই পারেন, করান। পরদিন দায়রায় জালের মোকদ্দমাটির বিচার আরম্ভ হল। হাতের লেখার বিশারদ সফটমো সাহেব সাক্ষী দিলেন। দিনের শেষে কাছারির পর ক্ষেত্রমোহনের ডাক বাংলোয় গিয়ে সফটমো সাহেবকে ওই ভৌতিক চিঠি তিনখানি দিলেন। তুলনা করে দেখার জন্য রসময়ীর কয়েকটি পুরনো চিঠি হাতে দিলেন। সাহেব বললেন, কাল রাত্রে পরীক্ষার ফলাফলগুলি জানাইব। পরদিন সকালবেলা সরকারি উকিল মনোহরবাবুকে সঙ্গে নিয়ে ক্ষেত্রমোহন আবার ডাকবাংলোয় উপস্থিত হলেন। সাহেব বললেন, পরীক্ষা পত্র তিনখানি এবং আসল পত্রগুলো সমস্তই একই হস্তের লেখা। ইটস দ্য সেম হ্যান্ড রাইটিং। এটা শুনে ক্ষেত্রবাবুর মুখটি ছোট হয়ে গেল। মনোহরবাবু বললেন, সাহেব, দয়া করে একখানি সার্টিফিকেট কি লিখে দিতে পারেন? সাহেব মনে করলেন নিশ্চয়ই এই চিঠি নিয়ে একটা মামলা মোকদ্দমা হবে, আবার সাক্ষী দিতে এসে ফি পাওয়া যাবে।
সুতরাং আহ্লাদের সাথে তিনি সার্টিফিকেট লিখে দিলেন। বাড়ি যেতে যেতে মনোহরবাবু ক্ষেত্রবাবুকে বললেন, এই চিঠিগুলির নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওজফিক্যাল মাসিক পত্রে ছাপাতে পাঠায়, তাতে আপনার কি কোনো ক্ষতি আছে? আমরা যাকে স্পিরিট রাইটিং বলি, তার সুন্দর অকাট্য একটা প্রমাণ হবে। ক্ষেত্রবাবু বললেন, না, তাতে আমার আপত্তি নেই। পরবর্তী সংখ্যা থিওজফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হয়ে গেল। নানা জায়গা থেকে বড় বড় থিওজফিস্টগণ ক্ষেত্রবাবুকে চিঠি লিখতে আরম্ভ করলেন। কেউ কেউ হুগলিতে এসে চিঠিগুলি সচক্ষে দেখে বিস্ময়ে অভিভূত হতে লাগলেন। থিওজফিস্ট মহলে ক্ষেত্রবাবুর প্রসারের আর সীমা নেই, কিন্তু এতে তিনি কিছুমাত্র সান্ত্বনা লাভ করলেন না। চিঠিগুলি জাল প্রমাণ হলে তিনি বিয়ে করে সুখী হতে পারতেন। ভয়ে গয়ায় গিয়ে পিণ্ডদানও করতে পারলেন না। তার ভাগ্যে বিয়ে বোধহয় আর নেই। চৈত্র মাস এলো, বসন্তের বাতাস বইছে, দোল উপলক্ষে কাছারি বন্ধ। ক্ষেত্রমোহন বাড়িতে বসে নিজের কপাল সম্বন্ধে চিন্তা করছেন। এমন সময় একজন এসে খবর দিল, হালি শহরে তার শ্বশুরবাড়িতে মহা বিপদ। দোল উপলক্ষে বাজি পোড়াতে গিয়ে একটা বোম ফেটে তার ছোট শালা সুবোধ বেশ আঘাত পেয়েছে। তাকে হুগলির হাসপাতালে আনা হয়েছে। শুনে ক্ষেত্রবাবু আর থাকতে পারলেন না। গাড়ি ভাড়া করে হাসপাতালের দিকে ছুটলেন। সেখানে গিয়ে দেখলেন ছেলেটির অবস্থা বেশ খারাপ। বিছানার নিচে মেঝের উপর বসে বিধবা বিনোদিনী কাঁদছিলেন। ক্ষেত্রমোহনকে দেখে তিনি আরও কাঁদতে লাগলেন। সমস্ত দিন ওষুধ এবং শুশ্রূষা চলল। সন্ধ্যের দিকে ডাক্তাররা বললেন আর প্রাণের ভয় নেই। ক্ষেত্রমোহন শ্যালিকাকে বললেন, ঠাকুরজি, সন্ধে হলো, চলো এবার বাড়ি চলো। বিনোদিনী বললেন, না, আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না। সমস্ত দিন না খেয়ে আছো, স্নান পর্যন্ত হলো না। তাও না হোক, আমি যেতে পারবো না। অবস্থা বুঝে হাসপাতালের ডাক্তারেরা বললেন, আপনাকে বাড়ি যেতে হবে, এখানে তো রাত্রে থাকতে পারবেন না, আগামীকাল সকালে আবার আসবেন ক্ষণ। আর কোনো ভয় নেই, বিপদ যা ছিল তা তো কেটে গেছে, আমরা সেবা টেবা করব, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি যান। অনেক বোঝানোর পর বিনোদিনী সম্মত হলেন। ক্ষেত্রমোহনকে বললেন, তুমি তবে আবার হালি শহরে নিয়ে চলো, রাত্রি সেখানে থাকবে, কাল ভোরে আবার আমায় এখানে পৌঁছে দিতে হবে। ক্ষেত্রমোহন তাই করলেন। হালি শহরে রাত কাটল। ভোরে উঠে নিজের হাতে এক ছিলিম তামাক সাজিয়ে ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করেছেন। এমন সময় বাড়ির বাইরে মহা গণ্ডগোল। তাড়াতাড়ি হুঁকো রেখে বাইরে গিয়ে দেখলেন লাল পাগড়িতে বাড়ি ঘেরাও করে ফেলেছে। ঘোড়ার পিঠে স্বয়ং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব দরজায় দাঁড়িয়ে, সঙ্গে কয়েকজন দারোগা ও হেড কনস্টেবলও রয়েছে। পুলিশ সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল। সাহেবকে সেলাম করলেন। সাহেব চুরুট মুখে বললেন, হ্যালো মুখতিয়ার, তুমি এখানে কি করিতেছ? ক্ষেত্রবাবু বললেন, হুজুর, এইটা আমার শ্বশুর বাড়ি। ইহা তোমার শ্বশুর বাড়ি আছে? আমি তোমার শ্বশুর বাড়ি সার্চ করিব। কেন হুজুর? এখানে বোমা তৈয়ারি হয় কিনা দেখিবে, ইহা সার্চ ওয়ারেন্ট আছে। বলে সাহেব সার্চ ওয়ারেন্টটা ক্ষেত্রবাবুর হাতে দিলেন। ক্ষেত্রবাবু সেটা উল্টে পাল্টে দেখে সাহেবের হাতে ফিরিয়ে দিলেন। বললেন, হুজুর মালিক, যা ইচ্ছা করতে পারেন। সাহেব বললেন, স্ত্রী লোকগণকে লুকাইয়া রাখো। পুলিশ বাড়ির মধ্যে ঢুকল। বাড়ির মেয়েদের মধ্যে কেবল বিনোদিনী। তিনি পুলিশের ভয়ে কোথাও লুকোবার প্রয়োজন দেখলেন না। হরিনামের মালাটি হাতে করে উঠানের তুলসীতলায় বসে রইলেন।
খানা তল্লাশি শুরু হলো। বন্দুক, বারুদ, ডায়নামাইট, বোমা, বর্তমান রণনীতি, যুগান্তর, গীতা, দেশের কথা, রিভিউ অব রিভিউস প্রভৃতি কিছুই বের হলো না। যেটা বের হলো হিন্দুর সৎকর্মমালা, গুপ্ত প্রেস পঞ্জিকা, কাশিদাসী মহাভারত এবং একখানা বটতলার ছেঁড়া উপন্যাস। ছোট বা বড় কোনো দেশনায়কের কোনো ছবিই বের হলো না। যেটা বের হলো ওই খানকত কালীঘাটের পট এবং একটা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি, জমিদারের খানকতক পুরনো দাখিলা এবং একটা ধুলো মলিন চিঠির ফাইল বের হলো। বিনোদিনীর বাক্স থেকে বের হলো এক বান্ডিল চিঠি এবং খানকতক ঠিকানা লেখা সাদা খাম। সমস্ত জিনিস উঠোনে এনে জমা করা হলো। একজন দারোগা কাগজপত্রগুলির ফিরিস্তি প্রস্তুত করতে লাগলেন। ক্ষেত্রমোহনও সেখানে বসেছিলেন। তিনি দেখলেন সাদা খামগুলির প্রত্যেকটিতে তারই নাম লেখা এবং রসময়ীর হাতে। পুলিশ সাহেবের অনুমতি নিয়ে খাম ও চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করতে লাগলেন। খানকুড়ির চিঠি রয়েছে, সমস্তই বেগুনি রঙের মেজেন্ডা কালিতে রসময়ীর হাতে লেখা। কয়েকখানি চিঠি খুলে ক্ষেত্রবাবু পড়লেনও। নানা অবস্থা ভেবে ও কল্পনা করে চিঠিগুলি লেখা। কোনোটাতে বটগাছের বাসস্থানেরও উল্লেখ রয়েছে। একখানাতে লেখা আছে, গয়ায় পিণ্ডদান করে এসেছো বলে মনে করো না আমি আর তোমার কোনো অনিষ্ট করতে পারি না। এখনো রশি বামনি তোমার ঘাড় মটকাতে পারে। একখানাতে আবার রয়েছে, শুনলাম বিয়ের দিন স্থির হয়েছে, এখনো সাবধান। একখানাতে লেখা, কাল তোমার বিয়ে, এত মানা করলাম কিছুতেই শুনলে না। আচ্ছা, বাসর ঘরে আগুন জ্বালিয়ে তোমাকে ও তোমার বউকে পুড়িয়ে মারবো। এই রকম সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো ক্ষেত্রমোহনের কাছে পরিষ্কার হয়ে গেল। বিনোদিনী তুলসী তলায় বসে সমস্তটা দেখছিলেন। ক্ষেত্রমোহন বললেন, ঠাকুরজি, এসব কি? ঠাকুরজি আপন মনে মালা জপ করে যেতে লাগলেন। গল্পটি মন দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও অনেক গল্প নিয়ে ফিরে আসতে পারে গল্পবাজ। ধন্যবাদ।